আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। না, আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে আইনটা পাশ হয়েছে সেই বিষয়টা তখনো এখানে ভারতে এখনো আসেনি। এটা আগামীকাল সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর হয়তো এই প্রতিক্রিয়া জানা যেতে পারে। কিন্তু এর আগে যেটা বলি সেটা হচ্ছে আজকে সকালে পররাষ্ট্রমন্ত্রী তিনি ভারতের দিল্লিতে অবস্থিত বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মিলিত হয়েছে এবং সেখানে নানাবিধ প্রশ্নের মধ্যে ঘুরে ফিরে আওয়ামী লীগ শেখ হাসিনা প্রসঙ্গ উঠে এসেছিল। একটা সময় কিন্তু আমি শুনেছি যে তিনি বিরক্ত বোধ করছিলেন যে কেন বারবার শেখ হাসিনা প্রসঙ্গ আছে, আর কিছু প্রশ্ন নেই কোনো অন্য। সেটা বলার পরে প্রায় যে শেষ পর্যন্ত সে পর্যন্ত বলেছেন যেটা সেটা হচ্ছে যে আমরা শেখ হাসিনাকে সন্ত্রাসবাদী মনে করি এবং আমরা মনে করি যে আওয়ামী লীগের কিন্তু একটা বাংলাদেশে রাজনীতি করার স্পেস আছে। সেই স্পেস শেখ হাসিনা ছাড়া অন্য কেউ করলে আমাদের আপত্তি নাই। দ্বিতীয়ত তারা বলছেন যে তাহলে নিষেধাজ্ঞা উঠবে কি করে? নিষেধাজ্ঞা উঠতে পারে যদি শেখ হাসিনা ছাড়া অন্য কেউ আবেদন করেন। তখন এটা বিবেচনা করা যেতে পারে। এখন একটা অন্য দল সিদ্ধান্ত নিচ্ছেন যে আরেকটা দলের নেতৃত্ব কে হবেন। কালকে কি ভবিষ্যতে কোনদিন শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন যে বিএনপির নেতৃত্ব কারা করবেন, করবেন না? জানি না সে প্রসঙ্গে এবং সেটা কিন্তু ওরা যে খুব বলতে চেয়েছিলেন তা নয়। আসলে ভারতীয় সাংবাদিক, ভারতীয় গণমাধ্যমে এটা বাংলাদেশের সকলেরই জানে হয়তো শেখ হাসিনা বঙ্গবন্ধুর অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়। সেটা বাংলাদেশের মানুষ যাই মনে করুক, কি মনে করে। আমরা এখনো মনে করি যে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর প্রতি যে শ্রদ্ধা এবং ভালোবাসা, সেটার কোনো কমতি নেই বলে বারবার এই সম্পাদকরাও প্রশ্ন করেছিল। যে তারা চাইছেন এই অভিব্যক্তিতে কিভাবে শেখ হাসিনা বা আওয়ামী লীগ রাজনীতিতে আবার ফিরে যেতে পারে। কিন্তু তারা একটা কঠোর অবস্থান নিয়েছেন, সেটা তাদের সিদ্ধান্ত। কিন্তু সেটাই একমাত্র আলোচ্য বিষয় ছিল না। তারা মূলত এসছেন বাংলাদেশে এই মুহূর্তে যে প্রবল আর্থিক সংকট, সেই বিষয়ে ভারত কিভাবে পাশে দাঁড়াতে পারে। তার মধ্যে ডিজেল সংকট, সারের সংকট, বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট, এলপিজি সংকট। এই সমস্ত বিষয়গুলো বাস্তবিক যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু বেশ কথা হয়েছে। তার সঙ্গে এইটা কিন্তু আলোচনাতে উঠে এসছে ঠিকই। তারা তাদের সিদ্ধান্ত জানিয়েছেন যে এবং এটাও বলেছেন যে শেখ হাসিনা ভারতে বসে যে মন্তব্য করছেন সেটা তাদের পছন্দ নয় এবং শেখ হাসিনা যে প্রতিক্রিয়া দিচ্ছেন সেটা তাদের পছন্দ নয়। স্বাভাবিক তারা সেটা বলতে পারেন। কিন্তু সেটা মুখ্য আলোচ্য বিষয় ছিল না বলেই আমার ধারণা। মুখ্য আলোচ্য বিষয় ছিল যে কিভাবে ভারত বাংলাদেশ যৌথভাবে সমস্যার সমাধান করতে পারে। বর্তমানে তারা অনেক কিছু প্রশ্ন করেছেন, অনেক কিছু বাণিজ্যিক সম্পর্ক কিভাবে উন্নত হতে পারে, অন্যান্য বিষয় কিভাবে আরো উন্নত হতে পারে, ভিসা সংক্রান্ত বিষয়টা প্রাধান্য পেয়েছে। তারা যেটা বলেছেন যে ২০২৫ সালের আগে পর্যন্ত ২৬ লক্ষ ভিসা দিয়েছিল ভারত। যেটা ২০২৫ সালে এসে মাত্র ৫ লক্ষে নেমে এসেছে। সেই মেডিকেল ভিসা, পর্যটন ভিসা নিয়ে কথা হয়েছে এই ভিসাগুলোকে যদি আরো বাড়ানো যায়। একই সঙ্গে কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে আ তারা হাদি হত্যার বিষয়ে জানতে চেয়েছেন এবং সেই বিষয়ে তারা একইভাবে প্রস্তাব কিন্তু দুটো বিষয়তেই তারা জানেন। এটা বাস্তবিক। তারা দাবির জন্য হতে পারে, গণমাধ্যমে ছাপা হতে পারে, পরিচিত হতে পারে। সেটা তাদের দাবি করতেই হবে। কিন্তু এই দুটি বিষয় এত দ্রুত সমাধান হওয়ার বিষয় নয়। কিন্তু দুটি বিষয় সম্পর্কেই তারা বলেছেন, এই দুটি বিষয় ছাড়াও কিন্তু ভারত-বাংলাদেশ সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে। প্রয়োজনীয়তা আছে এবং সেক্ষেত্রে তারেক রহমানের ভবিষ্যৎ ভারত সফর কি নরেন্দ্র মোদীর ভবিষ্যৎ ভারত সফর কোনটাই শেখ হাসিনা বা হাদি হত্যাকারীর জন্য আটকে থাকবে না। এটা হচ্ছে রেশনাল আচ্ছা। একটা আমার মনে হয়েছে বক্তব্য এবং এটা ইতিবাচক দিক। বাস্তবিক দিক থেকে আ খুবই যে আমি বলব খুব নেতিবাচক কোনো বৈঠক হয়েছে, বৈঠক ব্যর্থ হয়েছে এরকম বলা যাবে না। ভবিষ্যতে কারণ জয়শঙ্কর নিজে বলেছেন আমরা ভবিষ্যতে আরো নিজেদের মধ্যে আরো কথাবার্তা বলব। ৭৫ টা ভারত আর বাংলাদেশের মধ্যে মেকানিজম আছে। সেই মেকানিজম গুলোকে রিভাইভ করা। সেটা যৌথ নদী কমিশন থেকে শুরু করে ইত্যাদি। তো একটা জিনিস পরিষ্কার যে গঙ্গা নদী চুক্তি আপাতত কিছু কোনো অগ্রগতি হয়নি বা কোনো অগ্রগতি হচ্ছেও না। কারণ এটা পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। ভারত সরকারের নিয়ম হচ্ছে, সংবিধানের নিয়ম হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার সেই সরকারের মতামত ছাড়া এই বিষয়ে অগ্রগতি হবে না। সেটা যেকোনো নদীর বিষয়।
ফলে এই যে কোনো আলোচনা হয়, দেখবেন বাংলাদেশ সরকারের তরফ থেকে যে স্টেটমেন্ট করা হয়েছে তাতে কিন্তু এই প্রসঙ্গটা নেই, তাতে এই প্রসঙ্গটা উল্লেখ করা নেই। আম, আচ্ছা ফলে আমার কাছে আপনি যেটা দেখবেন যে বাকি অনেক বিষয় উল্লেখ করা আছে। তারা হাদির হত্যাকারী প্রথম দিয়েছেন গুরুত্ব, পরের প্যারাগ্রাফে আছে শেখ হাসিনা। মানে হাদিরা প্রাধান্য পেয়েছে শেখ হাসিনার থেকে। তো এটা খুব বুঝলাম। গুরুত্বপূর্ণ দিক। ভালো করে দেখতে গেলে বিটুইন দ্য লাইন্স যদি বলেন, বাংলাদেশ কিন্তু এই সফরটা চেয়েছিল। এটা কিন্তু ভারতের আমন্ত্রণে উনি এসছেন এমন কিন্তু নয়। কারণ উনি মরিশাস যাওয়ার পথে এবং মরিশাসে যে যাচ্ছেন সেটা হচ্ছে সেখানে ইন্ডিয়া ওশানের রিমের কনফারেন্স। সেখানে হয়তো জয়শঙ্কর যাবেন। আপনারা তো জানেন যে এই সংগঠনটা এই কনফারেন্সটা আয়োজন করে থাকে ভারতের আরএসএস এর থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়া ফাউন্ডেশন, যার নেতা রাম মাধব। তিনি বাংলাদেশে যখন করতেন তখনও শেখ হাসিনা মদত দিতেন। এখন নতুন সরকার তিনিও মদত দিচ্ছেন। এটা কিন্তু আরএসএস এর সংগঠন। তো ফলে আচ্ছা এই কারণে সেই কারণে সেই সংগঠনে যাচ্ছেন এবং সেখানে সমস্ত পৃথিবীর সমস্ত দেশের মানুষেরাই এসে থাকেন। পান্না, দুঃখিত আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করাতে হয়েছে। পান্না, একজনের কমেন্ট দেখছিলাম, আমি একজন দর্শক কমেন্ট করলো যে আওয়ামী লীগকে বিপ্লবী হওয়ার পথে ঠেলে দেওয়া হয়েছে। আসলে কি তাই? সেদিন নিষিদ্ধ থাকে কি হবে? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, এটার সাথে কোথাও কি শিরিন শারমিন চৌধুরীকে যে পাওয়া গেল, তাকে আমি এটাকে নিখোঁজ থেকে তাকে পাওয়া যাওয়াই বলবো, কারণ ওনাকে নিয়ে তো একটা বিশাল ধূম্রজাল ছিল। কখনো কখনো শুনেছি ক্যান্টনমেন্টে আছেন, কখনো শুনেছি উনি নাকি পলাতক অবস্থায় পাসপোর্ট করছেন নতুন। তো আবার কেউ কেউ বলছে যে রিফর্ম আওয়ামী লীগের একটা আওয়াজ শিরিন শারমিনকে নিয়ে। আমি ঠিক পান্না, আপনার কাছে কি মনে হয় এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের আইনের পাশাপাশি এই বিষয়গুলো, এটা কোথাও না কোথাও কি কোনো রিলেট করে কিনা? এবং এই যে দর্শক যেটা বললেন যে বিপ্লবী পথে ঠেলে দিয়েছে, আওয়ামী লীগ কি তাহলে ওই ধরনের কোন স্টেপে যাবে? সময়ের প্রয়োজনে হয়তো যেতেই পারে এবং সেটির সম্ভাবনা বেশি যদি এইভাবে রাখা হয়। আমার মনে হয় যে এভাবে রাখা সম্ভব না। আন্তর্জাতিক চাপ থাকবে। একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখা হবে বা রাখতে চাওয়া হবে। এটি মনে করার কোনো কারণ নাই যদি সেটি সফল হবে। খুব স্বাভাবিক। দেখুন, জামাত স্বাধীনতা বিরোধী শক্তি হওয়া সত্ত্বেও যখন ২০২৪ ৫ আগস্টের আগে সম্ভবত ২ আগস্ট বা ১ আগস্ট এক জামাতকে তারিখে, নিষিদ্ধ করা পান্না হলো ভাই ১ তারিখ। ১ তারিখে। আমরা কিন্তু তখনও প্রতিবাদ জানিয়েছিলাম যে এটি কোনো পথ নয়। যদি নিষিদ্ধ করতে হয়, আইনের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে। যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে বা স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে। তো এখন স্বাধীনতার যুদ্ধ যে দলটির নেতৃত্ব হলো সেই দলটিকেই এখন নিষিদ্ধ করে রাখা হচ্ছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা মানে এক ধরনের দলটাকেই ব্যান করে রাখা। শুধুমাত্র মানে আওয়ামী লীগ নামটা উচ্চারণ করা যাবে এরকম আরকি। বিষয়টি হচ্ছে যে এর সাথে অনেক বিষয় রিলেটেড। একটা হচ্ছে যে প্রসংক্রমে চলে এলো জামাতের কথা। এগুলো সব ইউনূসের meticulous ডিজাইন। সবই ডিজাইনের অংশ। যেমন আইসিটিতে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। সেই আইসিটিতে শেখ হাসিনার বিচার করা হচ্ছে বা আওয়ামী লীগের অন্যান্য নেতাদের বিচার করা হচ্ছে। যেহেতু শেখ হাসিনা সেখানে যুদ্ধাপরাধী বিচারটি শুরু করেছিলেন। এগুলো কোইন্সিডেন্ট না। এগুলো সব হিসাব-নিকাশ করেই করা হয়েছে ডক্টর ইউনূসের সময়। এখন বিষয় হচ্ছে যে শিরীন একটু খেয়াল করুন, যখন ডক্টর খলিলুর রহমান আমাদের পররাষ্ট্রমন্ত্রী মানে বহুল বিতর্কিত ব্যক্তি, তিনি যখন ভারত সফরে গেলেন ঠিক সেই মুহূর্তে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করা হলো ১৯ মাস পরে। তিনি আত্মগোপনে ছিলেন নাকি তিনি আটক অবস্থায় ছিলেন, তাকে আগেই আটক করা হয়েছে, পরে জনসম্মুখে হাজির করা হয়েছে। এগুলো নানান ধরনের প্রশ্ন আ উঠছে। সেগুলো উঠাই স্বাভাবিক। যেহেতু তিনি ক্যান্টনমেন্টে ছিলেন, ক্যান্টনমেন্ট থেকে আইএসপিআর এর প্রেস রিলিজ বা তাদের বিবৃতির মাধ্যমে, স্টেটমেন্টের মাধ্যমে ক্লিয়ার যে আ ৬৩২ জন যারা আশ্রয় নিয়েছেন তার মধ্যে শিরীন শারমিন চৌধুরী ছিলেন। তো তারপরে তাকে কোথায় রাখা হয়েছিল? তাকে কি ওখান থেকে রিলিজ করে দেয়া হয়েছিল? এই বিষয়ে নিশ্চয়ই আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বক্তব্য আশা করতে পারি। আশা করতে পারি মানে কি আমরা দাবি করতে চাই। এটাতে কোনো মানে ছেলেখেলা নয়, তাই না? তিনি রাষ্ট্রের ৩ নম্বর সর্বোচ্চ ব্যক্তি ছিলেন। মানে ক্যাটেগরিক্যালি। আ
বা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি রাষ্ট্রপতি, তারপর প্রধানমন্ত্রী, তারপর 3 নম্বরে স্পিকার। তো তিনি এই মুহূর্তে স্পিকার না থাকলেও আওয়ামী লীগ আমলের মানে ক্রমান্বয়ে ক্রমিক নম্বর হিসেবে 3 নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো সেই ব্যক্তি কোথায় ছিলেন এটা তো জানার অধিকার রাখে মানুষ রাষ্ট্রের কাছ থেকে। রাষ্ট্রের তো একটি খুব গুরুত্বপূর্ণ অংশ আমাদের সেনাবাহিনী। এমনিই সেনাবাহিনীকে নানানভাবে বিতর্কিত করা হয়েছে। নতুন করে আর কোন বিতর্কের মধ্যে যাবে এটি আমরা চাই না। দ্বিতীয়ত যেটা বলছিলাম ডক্টর খলিলুর রহমান যখন ভারত সফরে গেলেন, সেই মুহূর্তে সাবেক স্পিকারকে জনসম্মুখে হাজির করা হলো আটক করার নাম করে। আবার তার একদিন পরেই আওয়ামী লীগকে যেভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছিল, যে অধ্যাদেশে পরে সেই অধ্যাদেশটি আইনে রূপান্তর করা হলো। এর ব্যাখ্যাটি মামুন ভাই দিয়েছে, আমার নতুন করে কিছু বলার নেই। বিষয়টা হচ্ছে যে বিএনপি আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে। কেমন আত্মঘাতী আমি বলি। এটি পুরো রাষ্ট্রকেই পে করতে হবে, শুধু বিএনপিকে নয়। যেমন আওয়ামী লীগ নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। আমি বলবো যে এই যে আজকে আওয়ামী লীগের পতন, আজ সারা দেশকে তার জন্য পে করতে হলো। জঙ্গিবাদের উত্থান ঘটলো, সাম্প্রদায়িক শক্তির আস্ফালন ঘটলো। জামায়াতের মতন একটি দল তারা সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসলো। আওয়ামী লীগ দায়ী কিভাবে? আওয়ামী লীগ পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি করেছিল। আওয়ামী লীগ রাজনৈতিক শূন্যতা তৈরি করেছিল। অনেকে দেখবেন যে আওয়ামী লীগের মধ্যে যারা আছেন তারা শেখ হাসিনার চেয়েও আওয়ামী লীগ, শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগ, এদের কারণে আওয়ামী লীগের পতন ঘটেছে। তারা আওয়ামী লীগের কোনো খারাপ কাজ দেখতে পায়নি, অলওয়েজ চাটুকারিতা করে গেছে, অলওয়েজ জি হুজুর করে গেছেন। এবং তাদের যদি শেখ হাসিনা স্বৈরাচার হয়ে থাকেন, যদি স্বৈরাচার হয়ে থাকেন, তার এই স্বৈরাচারিত্বের পেছনে অন্যতম ভূমিকা পালন করেছে কিছু দালাল গোছের, চাটুকার গোছের সাংবাদিক। তারা তাকে মিসগাইড করেছেন। এখন যেমন আরেক চাটুকার গোষ্ঠী দাঁড়িয়ে গেছে সাংবাদিকদের মধ্যে, নানানভাবে তারেক রহমানকে মিসগাইড করার চেষ্টা করছে। মিসগাইড করে মানে তাদের মানে তারেক রহমানের অয়েলিং করে নিজেদের আখের গুছিয়ে নেওয়া, জি হুজুর করে বা নানান ধরনের কি বলবো এটাকে, মানে যাতে কাছে যাওয়া যায় হাত কচলাতে। দেশে বিদেশে এখনো অনেকে বসে আছেন। আমি একটু আগে একজনের বক্তব্য শুনছিলাম, মানে খুব কষ্ট করে তার বক্তব্যগুলো শুনেছি। ঠিক আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার চাটুকারিতা করতেন যে সাংবাদিকরা, আওয়ামীপন্থী সাংবাদিকরা, এখন বিদেশে বসে একজন সাংবাদিক সেই ধরনের চাটুকারিতা করছেন। তার বক্তব্য শুনলে মানে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার লজ্জায় মাথা হেট হয়ে আসে। আগে যেমন আওয়ামীপন্থী সাংবাদিকদের কথা শুনলে মাথায় হেট হয়ে আসতো লজ্জায়, এখন ঠিক একই রকমের বিএনপিপন্থী সাংবাদিকদের চাটুকারিতাপূর্ণ বক্তব্য শুনে একই রকম অবস্থা হয়, আমার গা গুলায়। মানে তিনি পরামর্শ দিচ্ছেন তারেক রহমানকে যে কিভাবে আওয়ামী লীগ আসবে, এটা করবেন না, ওটা করবেন না, এই প্রক্রিয়ায় আওয়ামী লীগকে যদি আনেন তাহলে এই প্রক্রিয়া আনতে হবে। মানে ঘেন্না জানানোর ভাষা নেই। বিষয়গুলো হচ্ছে আমি যেটা বলছিলাম যে এই সব চাটুকারিতার কারণে শেখ হাসিনা মিসগাইডেড হয়েছিলেন, একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি করেছিলেন। তিনি আওয়ামী লীগ মানে তিনি বিএনপি জামাতকে রাজপথে নামতে দেননি 14 বছর। যখনই নেমেছে হেলমেট বাহিনী নেমেছে, লাঠিয়াল বাহিনী নেমেছে আওয়ামী লীগের। এবং এই যে দিনের পর দিন রাজনীতি করতে না দেওয়া এবং নির্বাচনী প্রক্রিয়াগুলো সব ধ্বংস করে ফেলা, তার মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রতি দেশের জনগণের, নিরপেক্ষ জনগণের এবং আওয়ামী লীগ করে এমন জনগণেরই, এমন নেতাকর্মীদের একটি অংশ বিক্ষুব্ধ হয়ে উঠলো, যাদেরকে পুঁজি করে এই ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরা অভ্যুত্থানটি ঘটাতে পারলো। এটি না হলে তো পারতো না। ঠিক তারেক রহমানকে সেই পথে নিয়ে যাওয়া হচ্ছে। পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হওয়ার পরে যখন কোথাও রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, সেটি পূরণ হবে কি দিয়ে? সেটি পূরণ হবে জঙ্গিবাদ চরমপন্থা দিয়ে। তাই হয়েছে বাংলাদেশে, তাই ঘটেছে। ডক্টর ইউনূসের যে জঙ্গি শাসন, এটি গ্রামার অনুযায়ী হয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিক শূন্যতা তৈরি করেছিল, তারপরে হচ্ছে এটি কিন্তু আওয়ামী লীগ যারা করে বা শেখ হাসিনা যারা বড় আওয়ামী লীগের, তারা বিশ্বাস করবে না। তারা বলবে আমাদেরকে যেমন আল বদর, এই যে এখনো শেখ হাসিনার সমালোচনা করছি, আমাদেরকে আল বদর বলবে, লাল বাহিনী বলবে, ইত্যাদি ইত্যাদি বলবে। আচ্ছা, এখন যখন আবার আমরা তারেক রহমান সাহেব কিংবা বিএনপি সমালোচনা করছি, তখন তারা আবার আমাদেরকে ফ্যাসিস্ট বলবে, ফ্যাসিস্টের দোসর বলবে।
ডাজন্ট ম্যাটার, এগুলো শুনে শুনে আমরা অভ্যস্ত হয়ে গেছি। বিষয় হচ্ছে দিন শেষে পুরো দেশটা আমাদের, দেশটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আজকের পলিটিক্যাল শূন্যতা তৈরি করার পরে যে জঙ্গিবাদের উত্থান ঘটলো, তার জন্য তার মাধ্যমে ডক্টর ইউনূস দেশকে 50 বছর পিছিয়ে দিয়ে গেছে। আমরা কি আরো একটি জঙ্গিবাদকে ডেকে নিয়ে আসছি আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করার মাধ্যমে, পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি করার মাধ্যমে আমরা কি আরেকটা চরমপন্থা ডেকে নিয়ে আসছি? এবং এটা ঘটবে, আপনি দেখবেন। এবং এই যে বিশেষ শক্তিটি, যে ডিপ স্টেটের হয়ে যারা খেলা করছিল, তারা তো এখনো সক্রিয়। তারা চাইছে এইভাবে ঠিক শেখ হাসিনার মতন তারেক রহমান একটি ভুল প্রক্রিয়ার মধ্যে যাক। এখানে রাজনৈতিক শূন্যতা নতুন করে সৃষ্টি হোক, তার মধ্যে দিয়ে একটা হসপস তৈরি হোক। তারা নতুন করে আরো একটি কথিত আন্দোলন গড়ে উঠবে। ঘোষণা তো দিয়েই দিয়েছে তারা। শহীদুল আলমটা বলেছে না, 2 মাসের মধ্যে সরকার মানে 2 মাস পার হয়ে পারেনি। তার মধ্যে বলছে যে এই সরকারকেও ফেলে দেওয়া সম্ভব। আওয়ামী লীগ সরকারকে যদি ফেলে দেওয়া সম্ভব হয়। একটা সরকারের 2 মাস এখনো পূর্ণ হয়নি। আমাদেরকে সময় দিতে হবে তো। যদিও আমরা সমালোচনা করছি, আমাদের গঠনমূলক সমালোচনা করতে হবে। কিন্তু সরকার উৎখাত করা হবে, সরকার ফেলে দেওয়া হবে, এগুলো কোন ধরনের ভাষা? সেগুলো আমাদেরকে শুনতে হচ্ছে। এবং আমার মনে হয় সবকিছু মিলিয়ে বিএনপি আত্মঘাতী সিদ্ধান্তে গেছে, এবং সেটি হলে তো বিএনপিকেও পে করতে হবে। আমি প্রথমে যেটি বলছিলাম। আর ইনসার্জেন্সির কথা বলছেন, আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়ার কথা বলছেন। যদি এভাবে চলতে থাকে সেটি ঘটার খুবই সম্ভাবনা। আবারও বলি, আওয়ামী লীগ যারা অপকর্ম করেছেন, অবশ্যই করেছেন। আমি বিশ্বাস করি তাদের ব্যক্তিগতভাবে বিচার করা হোক। কিন্তু যা বলা হয় কথিত জুলাই আন্দোলনে তাদের নেতৃত্বে হামলা, হত্যা, এগুলো পুরো বোগাস কথাবার্তা। যারা করেছে তারা আত্মস্বীকৃত খুনি, তারা বাংলাদেশেই আছে। তারা জোর গলায় তারা বলছে থানা লুট করেছি, এসআই সন্তোষ হত্যা করেছি, পুলিশ হত্যা করেছি। সেই সব আত্মস্বীকৃতি খুনি থাকা অবস্থায় কিভাবে আমি আরেকজনকে দোষারোপ করব? এই আরকি। এখন দেখা জি যাক কতদূর যায়। এটি আদালত রয়েছে, আদালতে চ্যালেঞ্জ হতে পারে। সেই আদালত আসলে স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা সেটা নিয়েও তো কনফিউশন আমাদের যথেষ্ট রয়েছে, তাই না? অতএব কেউ বলছেন যে হয়তো আদালতে গেলে এটি চ্যালেঞ্জ করলে এই আইন টিকবে না। না টিকারই কথা। কিন্তু আমাদের আদালত কতটুকু মেরুদণ্ড সম্পন্ন আ অবস্থায় আর তারা নির্দেশগুলো দিতে পারেন বা দেন, সেটি নিয়েও তো নানান ধরনের কথাবার্তা রয়েছে। আপনারা নিশ্চিত থাকেন, এর পরিণামে, নিষিদ্ধতার পরিণামে আওয়ামী লীগের নেতা কর্মীরা সংঘবদ্ধ হবে এবং তারা, যেটা আমি বারবার বলেছি, ভয়ঙ্কর রূপে ফিরবে, মানে বিপ্লবী বেশে। বিপ্লবী বেশে, ভয়ঙ্কর রূপে মানে বিপ্লবী বেশে। বিপ্লব মানে পৃথিবীতে বহু দেশে বিপ্লব হয়, বিপ্লব করে আসে মানুষ ক্ষমতায়। আওয়ামী লীগ এখন বিপ্লবী দলে পরিণত হবে। আপনি তাকে ঠেকাইতে পারবেন না কোনোভাবেই। বাংলাদেশ আওয়ামী লীগকে এই নিষিদ্ধতা করার মাধ্যমে একবার 32 নম্বর ভেঙে বাংলাদেশ আওয়ামী লীগকে যেমন উজ্জীবিত করেছিল, এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে বিপ্লবী দলে পরিণত করবে। আর এটা আমি চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ বিপ্লবী দলে পরিণত হয়ে ফিরে আসুক। তাহলে এই বাংলাদেশে পরিবর্তন আনা সম্ভব। ব্যাপক পরিবর্তন করতে আপনার বিপ্লব। ফরিদ ভাই, জিয়ার স্বাধীনতা ঘোষণা বানাইলে বিএনপি কি লাভ? কি আচ্ছা, সমস্যা, চশমা বদলাইতে হবে। বিএনপির কি লাভ? বিএনপি স্বাধীনতা আদর্শে বিশ্বাস করতে হলে, হ্যাঁ, এটার সাথে ওটারই না। এরা আল্লাহর সাথে, এরা ধর্মকে ব্যবহার করবেই। এরা ধর্মকে ব্যবহার করবে। বিএনপি জামাতেদের ধর্মকে ব্যবহার করে আসতে হবে। খোদ আওয়ামী লীগই ইদানিং, মানে আওয়ামী লীগও ধর্মকে ব্যবহার করার চেষ্টা করতো। আর তো বিএনপি এবং জামাত তারা তো করবে, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। বিএনপির বিএনপির বিএনপি শুধু স্বাধীনতা ঘোষণা নিয়ে বসে থাকবে না। বিএনপি খালেদা জিয়াকে প্রথম মুক্তিযোদ্ধা বানাবে, তারেক রহমান ও কোকোকে শিশু যোদ্ধা বানাবে। আল্লাহ জানে পরে জাইমান রহমানের আবার নাতি কটায় মুক্তিযোদ্ধা বানায় কিনা, যারা নাতি মুক্তিযোদ্ধা এরকম ঘোষণা দিয়ে বসে কিনা সংসদে, আল্লাহ ভালো জানে কি হবে। হ্যাঁ, ইয়ার পর আবার নিষিদ্ধ করেছে ইউনূস, তার বাপের মতো যারা রেখেছে, হ্যাঁ জিয়া, তারপর তার বাপের মতো রেখেছে তারেক, তাতে আমাদের লব আছে রয়ে গেল। ঠিকই, চমৎকার বলেছেন। আওয়ামী লীগের কিচ্ছু যায় আসে না। এই সময় রাশিয়ান তেল কিনতে হয়, আমেরিকার অনুমতি লাগে। এটা হলো জুলাই ডলার আজাদি। জি, ঠিকই বলেছেন, ধন্যবাদ আপনাকে। কিচ্ছু হয় না। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েই আছে। আইন করতে হবে তাদের উপরে। এই এখন কি তেল না, এখনই তেলের বাজার স্থিতিশীল হবে বলে এটার সাথে ওটার সম্পর্ক নেই। তেলের বাজার বিভিন্ন কারণে অস্থিতিশীল হবে, শুধু এটা না। অস্থিতিশীল আবার ইরানে যখন আবার মারপিট শুরু, আজকে নাকি তথাকথিত তারা সীমিত করছে হামলা, বা হামলা করবে না, কয়দিন পর আবার শুরু হলে আবার বাড়বে। একটু ছাড় দিল আর কি, যাতে একটু মানুষ নিঃশ্বাস নিতে পারে। কয়দিন পর দেখবেন আবার শুরু হবে। যেটা বলতেছিলাম, এতে আওয়ামী লীগের কিছু যায় আসে না।
হ্যাঁ, বিএনপি ৩২ নাম্বার ভাঙছে এবং তারা ওখানে মিছিলও করেছে। তারেক তোমায় উপহার দিলাম কি ৩২ নম্বর দখলে নিলাম, তারেক তোমায় উপহার দিলাম, মিছিল তারা করেছে। অবশ্যই সায় আছে। সায় না থাকলে ওটা ভাঙে কিভাবে? তারা কোনো নিন্দা জানাইছে? জানায়নি। তার মানেই তো সায় আছে। আপনি যখন নিন্দা জানাবেন না তখনই তো সায় আছে। আপনি কি মনে করেন বাংলাদেশে যথাযথ তাদের উচিত আস্তে, আস্তে দেশ ত্যাগ করা প্রজন্ম? আমি তো বলেই দিয়েছি আপনাদের, এটা আজকে নতুন নয়। আমি বলেছি আপনারা যারা বাংলাদেশে আছেন তারা তাদের সম্পত্তি বিক্রি করে আপনারা দেশ ছেড়ে চলে যান। কারণ এখানে আপনারা থাকলে পরে কিন্তু এই সম্পত্তি নিয়ে যেতে পারবেন না। পরে কিন্তু এক কাপড়ে চলে যেতে হবে, কাপড়টাও থাকতে হবে পুরান। এমনকি নিজের শরীর ঠিক থাকবে কিনা তার গ্যারান্টি নেই। এটা আমি বলেছি, বাংলাদেশে কোনো দিনই সংখ্যালঘুরা থাকতে পারবে না। কারণ বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সব দল, এই বাংলাদেশে বলে দেয় আপনাদের, চিঙ্কোবামেরা বলবে এরা ভারতের দালালে ভারতে চলে গেছে। এই চিঙ্কোবাম বলবে তারা হিন্দুত্ববাদী তাই ভারতে চলে গেছে। আর যারা মুসলমান আছে সব দল মিলে, এটা একবার বলি নাই বহুবার বলছি, সব দল মিলে শুকরানা নামাজ আদায় করবে যে বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে গেছে। তখন কিন্তু খালি হাইতে রোড টু যশোর ধরতে হবে ভাই। আমি বহু হিন্দুকে বলেছি এবং আমি লাইভে বলেছি, ভিডিওতে বলেছি, লিখেছি। আপনারা নিশ্চিত থাকেন, আপনাদের উচিত আপনাদের নিজের চিন্তা করে প্রজন্ম। অনেকে আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগেরও তো খেপে, আবার খোদ হিন্দুরা আমার উপরে খেপেন, সমস্যা নাই। আপনি যদি মনে করেন আপনার বাড়ি ঘর রাইখে তারপর চলে যাবেন খালি হাতে, শেষে কিন্তু যেতেই হবে, রোড টু যশোর ধরতেই হবে। বরং এমন হইতে পারে রোড টু যশোরের ধরার সুযোগ না হইতে পারেন, কনভার্ট করে ফেলতে পারে আপনাদের এখানে থাকতে হলে কনভার্ট করে ফেলবে। আর না হয় হিন্দু না হয় চলে যেতে হবে। মাঝখানে আপনাদের কোনো জায়গা নেই। আর না হলে 4th ক্লাস সিটিজেন, 2nd ক্লাস না, 4th ক্লাস সিটিজেন হয়ে যদি থাকতে পারেন সেটা আপনার ব্যাপার। কিন্তু যদি আপনি স্বাধীনতা চান, ওই শত্রু, আপনি যতই তেল মারেন আপনারা তারা মালনে বাচ্চা বলবেই। আপনি যতই তেল মারেন আপনি মা বোনের প্রতি কোনো জোর এই দেশের মুসলমানদের থাকবেই। আপনি যতই তেল মারেন, আপনি বিএনপি করলে মনে করেন না যে আপনার বোন ভাগ্নি খালা মা নিরাপদ। প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। মনে করেন না নিরাপদ থাকতে পারবেন। এটা পরিকল্পনা, এটা হলো আন্তর্জাতিক পরিকল্পনা, ইন্টারন্যাশনাল প্ল্যান। এটা মুসলমানদের প্ল্যান বাংলাদেশকে হিন্দু শূন্য করা। বাংলাদেশের সব মানুষ, সব মুসলমান মনে মনে চায়, যারা ইউরোপ আমেরিকা থাকে তাদের সাথে আমি কথা বলে বুঝেছি, তাদের মাইন্ড সেট হলো বাংলাদেশ থেকে হিন্দু তারাই দাও। কেউ কেউ লেখে, ফেসবুকে লেখে, আর অন্তরত বিশ্বাস তাদের আছে। আপনি একটু কথা বলে দেখেন, এটা থাকতে পারবেন না। যিনি প্রশ্ন করেছেন তাদের অনুরোধ করবো, আপনারা অনেকে আমার রাগ করতে পারেন, কিন্তু আমার দেশ ছেড়ে আমি যাবো কেন? আরে ভাই তুমি যাবা না তো, তোমার ঘেটি ধরে বিদায় করবো। আর যদি তাও না চাও, এমন কিছু করবো তুমি নিজেই পালায় যাওয়া, তারপর আবার দোষটা তোমার কান্দে পড়বো। তাই সুযোগ থাকতে নিজের সম্পত্তি বিক্রি করে কে কোথায় যাবেন তা জানি না, কিন্তু বাংলাদেশে আমরা থাকতে পারবেন না। বলবো না যে ভারতে যান, তাহলে আবার আরেক দোষ হয়ে যাবে। ঠিক আছে? আপনার যাদের যেখানে যাইতে পারেন সেখানে, এই দেশে আপনারা থাকতে পারবেন না। এটা বহুভাবেই বলেছি। অনেকেই রাগ করলে করতে পারেন। আমি পাঁচের কথা আগে কই, তার জন্য কেউ আমার আল্লাহর ওলি কয়, জিন্দা পীর কয়, কেউ শয়তান কয়। এখন আপনি যা মন চাই তাই বলাটা আপনার ব্যাপার। ধন্যবাদ আপনাদের। আবার দেখা হবে কাল। আমি ঘুম থেকে উঠে দেখি বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বাংলাদেশে। কিভাবে নিষিদ্ধ করলো, কি করলো, এগুলো তো সবাই জানে। সেদিকে যাচ্ছি না। তা আমি চিন্তা করলাম, বিএনপি তো আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো 8 এপ্রিল, আমি আনুষ্ঠানিকভাবে আজকে আওয়ামী লীগে যোগদান করি। যথাবিহিত আমি একটা ফেসবুক পোস্টে ঘোষণা দিলাম। এই পোস্টটা অনেক জনপ্রিয় হয়েছে। এমনিতেই সাম্প্রতিককালে না, অনেক দিন ধরে আমার ফেসবুকের খুব একটা প্রগ্রেস নাই, কারণ আমি যেহেতু বাংলাদেশের যারা ফেসবুকে খুব সংগঠিত, সেই জঙ্গি স্বাধীনতা বিরোধী এদের বিরুদ্ধে কথা বলি এবং ইউনূসের বিরুদ্ধে কথা বলি, তাদের বিভিন্ন রিপোর্ট এবং এসবের কারণে আমার ফেসবুক খুব একটা মানুষের কাছে যায় না। তারপরও এই পোস্টটা খুব গেল। এই ভিডিওটা যখন করতে বসছি 10 ঘন্টা আগে দেয়া পোস্টে শুধু লাইক কমেন্ট দেখলাম 24,000-এর উপরে লাইক, আর রিয়াকশন 4-5 হাজার কমেন্ট আছে। এবং এই পোস্টে, আমার সব পোস্টে জঙ্গিরা ঢোকে, এটাতে খুব একটা ঢোকেনি। এটাতে সাধারণত বাংলাদেশের সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের সমর্থক, মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থকরা এখানে রিয়াক্ট করেছেন। তো আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে একটা বিশেষ দিনে আওয়ামী লীগে সক্রিয়ভাবে যোগদানের ঘোষণা দিতে পারলাম। কিন্তু আমি ঘোষণা দিয়েছি মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি
আমাদের যে দায়বদ্ধতা, আমাদের যে কৃতজ্ঞতাবোধ থাকা দরকার, সেটার নিদর্শন স্বরূপ। কারণ এই একটা মানুষ বাংলাদেশের জন্য যা কিছু করেছেন এবং বর্তমানে বাংলাদেশের জটিল রাজনৈতিক বাস্তবতায় উনি যে একটা ক্রান্তিকাল পার করছেন ঠান্ডা মাথায়, এবং দেখুন আমরা অনেক কিছু করি, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে শুধু প্রধানমন্ত্রী বললে কম হয়, বলবো রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে ঠান্ডা মাথায় উনি সবকিছু সামাল দিচ্ছেন, সময় পার করছেন, এবং যে ধৈর্য উনি ৭৯-৭৮ বছর বয়সে দেখাচ্ছেন, চূড়ান্ত বিচারে কিন্তু এগুলো সব ওনার প্রজ্ঞা হিসাবে কিন্তু চিহ্নিত হবে। একটা মানুষের প্রতি আনুগত্য দেখানো আজকে খুব দরকার ছিল, সম্মান দেখানোর দরকার ছিল, এবং বাংলাদেশের যে ভবিষ্যৎ তার পক্ষে দাঁড়ানোর দরকার ছিল। সেটা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, এবং যারা বিশেষ করে আমার ফেসবুকে যারা আজকে আপনাদের সমর্থন জানিয়েছেন তাদেরকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখুন, ফরেন মিনিস্ট্রিতে আমার এক ধরনের একটা ইমেজ আছে, ছিল সব সময়। সেটা একটু ব্যতিক্রম। সেটা ব্যতিক্রম এই অর্থে যে সেটা মুখে নাই বা বলি, বাট ব্যতিক্রম, যার কারণে ফরেন মিনিস্ট্রিতে সবাই আমাকে হিসাবে জানলেও, ইউনুস বিরোধী হিসাবে জানলেও, এমনকি যখন জুলাই জঙ্গি উত্থান হচ্ছিল তখন ফরেন মিনিস্ট্রির অফিসারদের যে অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেখানে আমি বারবার জুলাই সন্ত্রাসীদের সন্ত্রাসী হিসাবে উল্লেখ করে যারা এই ইনফরমেশনগুলো, অর্থাৎ অভ্যন্তরীণ, তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব অভ্যন্তরীণ কর্মকাণ্ড কিন্তু এই কিছু জঙ্গি সমর্থক, ওরা কিন্তু ওই যে জুলকারনাইন, সায়ের বা এইসবের কাছে পৌঁছে দিচ্ছিল খুব খুব পরিষ্কার। সেই অবস্থায় আমি খুব কড়া ভাষায় এগুলোকে গালিগালাজ করেছি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। যে সাহস ফরেন মিনিস্ট্রির মন্ত্রী থেকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কারো ছিল না তখন, সচিব টচিব এদের তো সাহসের প্রশ্নই আসে না। একেবারে অত্যন্ত ভোকাল থাকা সত্ত্বেও সেই সময়, অর্থাৎ এই জুলাই জঙ্গিদের বিরুদ্ধে সবচেয়ে তীব্র কটাক্ষ এবং নিন্দা জ্ঞাপন, এবং যারা এই খবরগুলো বাইরে পাস করে দিচ্ছিল, ইন্টারনাল কমিউনিকেশনগুলো, এমনকি ফ্যাক্স মেসেজ টেসেজ, অর্থাৎ কাগজও দিয়ে দিচ্ছিল, ওদের বিরুদ্ধে এত কঠোরভাবে দাঁড়ানোর পরও ইউনুস সরকার আমার বিরুদ্ধে যেটা করেছে, এটা একেবারে আমি বলবো যে হালকা একটা বিষয়। এটাও তারা করতো না, আমি যতটুকু বুঝি। তৌহিদ হোসেন ওই দিকে যেত না, কিন্তু জসিম, তখনকার পররাষ্ট্র সচিব, জসিমের বিরুদ্ধে যেহেতু পিনাকিটা লেগে গেল, বিশেষ করে বিএনপির ছাত্র দলের প্রাক্তন সদস্য মোজাম্মেল নামে, যে এখন ঢাকায় আছে বা কোথায় আছে, পরে নিউ ইয়র্কে তাকে কনসাল জেনারেল করেছিল, মোজাম্মেল এরা গিয়ে যখন পিনাকিকে দিয়ে ভিডিও করাচ্ছিল, তখন জসিম তার পদ বাঁচানোর জন্য আমাকে ঢাকায় বদলির উদ্যোগ নেয় এবং বদলি করে। আমি ঢাকায় চলে গেলে, আর জসিমও তো, এরা তো খুব খারাপ মানুষ না অবশ্যই, জসিমও হয়তো নরম হয়ে যেত এবং এরা কিছুই হতো না। আর আমার বাড়ি ফেনী দেখিয়ে, কারণ ফেনী দেখিয়ে আমি বিএনপির সাথে খাতির টাতির করে, আর বিএনপি তো এখন আগের মতো কাজ করছে না, এটা একটা ভালো যে সরকারি কর্মচারীদের খুব একটা ওলট পালট করছে না, সুতরাং শান্তিমতো চাকরি করা কিন্তু কোনো একেবারে সহজ একটা ব্যাপার ছিল। কিন্তু আমি সেই পথে যাই নাই, কারণ হলো যে আমাদের ইউনুসকে রেজিস্টার করার দরকার ছিল পৃথিবীতে যে বেড়ে ওঠা একটা মনেস্টার,
বাংলাদেশে বেড়ে ওঠা একটা মনস্টার, একটা দৈত্য, এই দেশটাকে ধ্বংস করার জন্য, এই দেশটাকে শোষণ করার জন্য, এই দেশটাকে বিদেশিদের সাথে বসে ভক্ষণ করার জন্য এই যে একটা অত্যন্ত নিম্ন শ্রেণীর স্বার্থপর মনস্টার গড়ে উঠেছে, তাকে পৃথিবীতে চেনানো, পৃথিবীকে না চেনাতে পারি, আমরা বাংলাদেশের মানুষকে তো চেনাতে পারলাম। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন ইউনুসকে আমার চেয়ে কঠোর ভাষায় কেউ কথা বলে না ইউনুসের বিরুদ্ধে, এগুলো রেজিস্টার্ড আছে বিভিন্ন জায়গায়। যাই হোক, সেটার তাগিদ থেকে আমি এটা করেছি। আর এত সহজে কেন করতে পারলাম? কারণ হলো যে আমার তো দেশে বিদেশে স্বনামে বেনামে কোনো টাকা করি নাই। এই ধরনের যে কোনো একটা বড় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যেটা আসে যে টাকা, যদি অনেক টাকা থাকে বাংলাদেশে, ইউনুস সেটা নিয়ে আমাকে ইয়ে করতে পারতো। আবার আমার যেহেতু খুব কোনো জায়গায় কোনো কানেকশন নাই বাংলাদেশের, আমি ফেনীর মানুষ, কিন্তু আমি 24-25 বছর ফেনী যাই না, ফেনীতে জন্মগ্রহণ। আমার আসলে কোথাও ইউনুসের আমাকে ধরার কিছু নাই, মানে কিছু করতে পারবে না, ইউনুসের সেই সক্ষমতা নাই। অর্থ, বিত্ত এগুলা যদি আপনার অসৎ পথে কামাই হয়, সেটা করে ফেললে হয় কি আর বড় কোনো কাজ করা যায় না। যাও, তো এই পুরো প্রক্রিয়াতে অনেকে আমাকে বলেন আমি কি হারিয়েছি টারিয়েছি, কিন্তু আমার মনে হয় মানুষ হিসাবে আমি অনেক বড় অর্জন করেছি। আমি বাংলাদেশের বঙ্গবন্ধুর পর যিনি বাংলাদেশকে গড়েছেন, বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধি দিয়েছেন, এবং কত জনকে যে উনি কত কি দিয়েছেন আমরা সেটা চিন্তা করি না। যেমন ধরুন বাংলাদেশের সেনাবাহিনী, শুধু ওয়াকার যদি শক্ত হতো, অর্থাৎ ওয়াকার যদি সত্যিকারে শেখ হাসিনার প্রতি একজন ডেডিকেটেড কর্মচারী হতো, বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি ডেডিকেটেড কর্মচারী হতো, শেখ হাসিনার সরকার কিন্তু পড়ে না। অর্থাৎ ওয়াকারের পূর্ববর্তী যে সেনাবাহিনী প্রধানগুলো ছিলেন, জেনারেল আজিজ কিংবা তারপরে বিশেষ করে এই দুইজন জেনারেল আজিজ এবং তারপরের জন নামটা এখন মনে আসছে না, এই দুইজন শক্ত জেনারেল যদি এই এই মানে তাদের যে দেশপ্রেম, তাদের যে মুক্তিযুদ্ধের প্রতি তাদের যে আনুগত্য, সেটা যদি এই ওয়াকারের থাকতো, তাহলে শেখ হাসিনার সরকার পড়ে না। ডিপ স্টেট এগুলো তারা কি নিজেরা এখানে গুলি করতে এসেছে? তারা টাকা দিয়েছে, তারা বাঁধনকে নামিয়েছে, নটনটি নামিয়েছে, অভিনয় করিয়েছে, জঙ্গিদের অর্থ দিয়েছে, জঙ্গিদের সাথে মিটিং করেছে, সবই সত্য। কিন্তু তারা তো নিজে বন্দুক নিয়ে এখানে আসেনি। সুতরাং ওয়াকার এবং সেনাবাহিনী বলতে সামরিক বাহিনীগুলো, তাদের দেশপ্রেমহীনতার কারণে কিন্তু শেখ হাসিনার সরকারকে সরে যেতে হয়। অথচ এই সেনাবাহিনীকে সবচেয়ে বেশি কিছু, শেখ হাসিনার এই যে দান, এটাকে আমি আজকে কোনোভাবে খাটো করে দেখছি না। উনি সবাইকে দিয়েছেন, এই সেনাবাহিনীকে কত আরামে থাকার সুযোগ দিয়েছেন, এবং ওনার সরকারের চেষ্টায় এই সেনাবাহিনীগুলো বা বিভিন্ন বাহিনীগুলো ইউএন পিস কিপিং এ কাজ করতে পারে, এবং ইউএন এর পিস কিপিং এ কাজ করতে আর পারবে না, এইটা সেনাবাহিনীর প্রতি একটা চাপ। তারপরে ওয়াকারের ব্যক্তিগত আপনার তার ছোটবেলা থেকে জঙ্গি হিসাবে গড়ে ওঠা এই জায়গায়, এবং হ্যাঁ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখানে সিদ্ধান্তগুলো যেটা হচ্ছে, উনি যেটা ভেবেছিলেন যে ওনার প্রতি, উনি যেহেতু এত এত আন্তরিকভাবে দেশটা সেবা করছেন, সেই ক্ষেত্রে ওয়াকারে কেউ বিট্রে করবে না, সেই জায়গায় হয়তো রাজনৈতিক হিসাব, যেটা এই ধরনের নিয়োগ, মানে আওয়ামী লীগ কিন্তু কোনো ধরনের নিয়োগে কোনো রাজনৈতিকভাবে খুব একটা দেখে নাই, একেবারেই দেখে নাই, কিন্তু বদনামটা ছিল উল্টো, সেদিকে যাচ্ছি না, এইসব কথা অনেক জায়গায় বলা যাবে। কিন্তু যেটা হলো যে এই সেনাবাহিনী যেটাকে শেখ হাসিনা সবচেয়ে বেশি দিলেন, তারা কিন্তু এই এই শেখ হাসিনার সাথে বেইমানিটা করলো। কিন্তু এটার জন্য হয় কি, বাংলাদেশের সেনাবাহিনীকে দীর্ঘমেয়াদে প্রচন্ড ভুগতে হবে। অর্থাৎ সেনাবাহিনী তার গৌরব, তার বাংলাদেশের রাজনীতিতে যে শক্তি সে বহন করত, সেগুলা একদিন না একদিন হারাবে। অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীকে সেনাবাহিনী হিসাবেই থাকতে হবে, এবং তাকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে, এবং তাকে এই জাতিসংঘের চাকরিটাকে ছেড়ে দিতে হবে। এগুলো আসলে যত বিদেশিদের হয়ে কাজ করা, তত ব্যক্তি স্বার্থ বাড়ে, যত ব্যক্তি স্বার্থ বাড়ে, তখন রাষ্ট্রের প্রয়োজনীয় কাজে কিন্তু কাউকে পাওয়া যায় না।
সেটা হয়েছে। যাই হোক, এই শেখ হাসিনা কাকে না দিয়েছেন, আমি দেখলাম যে উনি সবাইকে দিয়েছেন, অর্থাৎ বাংলাদেশের সব মানুষকেও দিয়েছেন। কিন্তু এত দেওয়ার মাঝখানেও যেই মানুষগুলো সবচেয়ে বঞ্চিত, অর্থাৎ আহ, যে ভাগ্যক্রমে হোক ফাঁক ফোকর হোক কিছুই পায়নি, সে আওয়ামী লীগের নিরীহ কর্মী সমর্থকরা কিন্তু আজকে শেখ হাসিনার জন্য সবচেয়ে বেশি তার পেছনে আজকে ঐক্যবদ্ধ। এই নাপ্রাপ্তির মানুষগুলোর কাছে আজকে শেখ হাসিনার পেছনে যারা ঐক্যবদ্ধ, তাদের অন্তত রাজনৈতিক উদ্দেশ্য অত্যন্ত ভালো। এদের সাথে এক কাতার বন্দী হতে পারাটা কিন্তু একটা কঠিন কাজ। সেটা যেহেতু আমি হতে পেরেছি, এটাও আমি মনে করি যে আমার একটা বড় কাজ, মানে এটাকে আমি আমার এক ধরনের সাফল্য হিসাবে দেখছি। আর বিএনপিকে, আওয়ামী লীগকে এমন একটা সময় নিষিদ্ধ করার সময়টা নিল, এটা কাকতালীয় ভাবে হোক বা না হোক, সেই সময় আবার বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির, তারা ভারত সফর করছে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এদের সাথে খুব খোলামেলা হাসি খুশি ছবি তুলে সেগুলা তিনি তার সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছেন। এইটা কিন্তু দীর্ঘমেয়াদে আওয়ামী লীগ এবং ভারতের সম্পর্কে অন্তত নেতৃত্বের পর্যায়ে না হলেও বাংলাদেশের সাধারণ আওয়ামী লীগ সমর্থকদের অত্যন্ত মনে কষ্ট দিয়েছে। কারণ হলো, শুধু ভারতের সাথে আওয়ামী লীগ একটা স্বাভাবিক সম্পর্ক মেনটেন করতে দেখে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গি জামাত এবং বিএনপি, এরা সবাই বাংলাদেশের মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে ক্যাপিটালাইজ করে আওয়ামী লীগ একমাত্র ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেয়, সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি অপবাদ দিয়ে এরা কিন্তু রাজনীতি করত এবং রাজনৈতিক শক্তিটা অর্জন করত। সেই দিন যখন এই ভারতীয় সরকার যখন এই ধরনের একটা প্রতীকী ব্যঞ্জনা সৃষ্টি হলো, যেটা আওয়ামী লীগকে অপমান করা, যেই দিন বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, সেই দিন ভারতের সাথে বিএনপির বিশাল একটা সংহতি প্রকাশ হয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে। সেটা একটা কড়া সিগন্যাল, অর্থাৎ বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের মনে যথেষ্ট এটা মনোকষ্টের কারণ হয়েছে। ভারত এখানে রাজনৈতিকভাবে যথেষ্ট দ্বিপাক্ষিক সম্পর্ক বা ভবিষ্যতে এগুলার কিছু না কিছু প্রেস থাকবে। সেটা ভারত তো আসলে যেটাই হোক, ভারত তো কখনোই প্রজ্ঞার পরিচয় দিতে পারেনি আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগ যেমন সেই দূরদৃষ্টি নিয়ে ভারতের সাথে বলিষ্ঠ সম্পর্ক গঠনের ক্ষেত্রে যে সম্পর্কটা যে সেই রকম ভিত্তির উপর দাঁড়ালো না, সেটার জন্য ভারত তো যথেষ্ট পরিমাণে দায়ী, অর্থাৎ ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দের কূপমণ্ডকতা তো সেখানে দায়ী। কিন্তু এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে সেটা হলো ভারতের বাংলাদেশে বসবাসরত হিন্দু জনসাধারণ। এই হিন্দু জনসাধারণকে কিন্তু এই বিএনপি জামাত এরাই, আওয়ামী লীগ, হ্যাঁ আওয়ামী লীগও হিন্দুদের ক্ষতি করেছে, কিন্তু মাত্রা তো অনেক কম ছিল। এক ধরনের সেই মাত্রাটা তো সবচেয়ে বেশি, অর্থাৎ হিন্দুরা বাংলাদেশ থেকে চলে যাক, এটা তো আওয়ামী লীগের সচেতন এজেন্ডা না, এটা সচেতন এজেন্ডা হলো বিএনপি এবং জামাতের। এবং যেই জায়গায় আপনি ভারতের এখানে ভারতের ভুলটা কি জানেন, ভারত হলো অর্থাৎ তার যে নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে থেকে মানে বাংলাদেশের সাথে সম্পর্কগুলো দেখা দরকার ছিল, সেটা ভারত সরকার করতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ বাংলাদেশের হিন্দুদের যে কোনো সংখ্যালঘু শ্রেণী, এরা যেহেতু বিএনপি জামাত এদের হাতে সবচেয়ে বেশি নিরাপত্তা বিঘ্নিত হয়, ভারতের যে কোনো পরিস্থিতিতে উচিত ছিল বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণের দিকে তাদের মনোযোগ দেয়া। কিন্তু বিএনপিকে বাংলাদেশের জঙ্গি স্বাধীনতা বিরোধী এরা হিন্দু শক্তি, আধ্যাত্মবাদী শক্তি বলল, কিন্তু কার্যক্রমে কিন্তু সেটা নাই। অর্থাৎ ভারতের কার্যক্রম হলো অনেক বেশি ক্ষুদ্র দৃষ্টির উপর প্রতিষ্ঠিত। যা হোক, ভবিষ্যতে হয়তো আমরাই ভারতকে এগুলো শিখাতে পারবো যে কোথায় কোথায় তারা ভুল করেছে।
কিন্তু বর্তমানে ভারতের আচরণটা হয়ে গেছে অত্যন্ত অত্যন্ত আম, অদক্ষ। এবং ভারত তারেক রহমানের সাথে যেদিন জয়শঙ্কর সাহেব দেখা করলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যেদিন ওনাকে দাফন করা হচ্ছে সেদিন যেই চিঠি নরেন্দ্র মোদী লিখেছেন, ওই চিঠিটা ভারত একেবারে বলবো যে তারেক রহমানকে চাটুকারিতা করার জন্য লিখেছেন। ওই চিঠির মধ্যে না ছিল কূটনৈতিক ম্যাচুরিটি, অর্থাৎ ভাষার ম্যাচুরিটি ছিল না, সত্যের বরখেলাপ ছিল, ইত্যাদি ছিল। তো ভারত কোন পর্যায়ে নিজেদের নামিয়েছে বিএনপির সাথে সুসম্পর্ক গঠন করার জন্য ওই চিঠিটা পড়লেই কিন্তু বোঝা যায়। তো ভারতের এসব চাণক্য নীতি হয়তো আমার মতো মানুষের বুদ্ধি কম আছে বোঝার, এগুলা জঙ্গিরা খুব ভালো বোঝে, পিনাকিরা খুব ভালো বোঝে। পিনাকিরা যদি এখন বিএনপি সরকারকে টান দিতে চায়, ভারত আরো কিছু উপাদান যোগ করছে, যেমন ভারতের আরিফ মোহাম্মদ খান নামে নাকি এক হাই প্রোফাইল রাজনীতিবিদ বাংলাদেশে রাষ্ট্রদূত হয়ে আসছে, শোনা যাচ্ছে, আমি জানি না। তো এইটা মানুষ কখন করে? সাধারণত দেখবেন যে কোনো বৃহৎ শক্তি যদি ক্ষুদ্র শক্তিকে খুব বেশি গুরুত্ব দেয়, তাকে একটা আমি এটা বলতে চাই না, কিন্তু পিনাকিরা এটাই বলবে, তাকে যদি সে তার করদ রাজ্য হিসাবে মনে করে, তখন খুব উচ্চ পর্যায়ের প্রতিনিধি সেখানে রাষ্ট্রদূত হিসাবে পাঠায়। আপনারা এটা দেখবেন, আফগানিস্তান, ইরাক, এই রাষ্ট্রগুলা যখন মার্কিন যুক্তরাষ্ট্র কবজা করেছিল, অর্থাৎ সাদ্দাম টাদ্দাম এদেরকে পরাজিত করেছিল, এই ধরনের অনেক হাই প্রোফাইল, এটাই ন্যাচারাল হয়, হাই প্রোফাইল মানুষকে রাষ্ট্রদূত করে পাঠায়। এখন এটা কি ভারত সজ্ঞানে অজ্ঞানী কিভাবে করছে? নিশ্চয়ই তারা তারেক রহমানের সাথে অনেক ভালো সম্পর্ক বা বাংলাদেশের মানুষের সাথে ভালো সম্পর্ক রক্ষা করার জন্য করতে পারে এটা করলে। ওই আরিফ মোহাম্মদ খান নাকি অনেক জ্ঞানী মানুষ, আমি দু একজনের ফেসবুক থেকে দেখলাম, তার সম্পর্কে আমি তেমন কিছু জানি না। তো একজন মানুষের মুসলমান হওয়া, একই সাথে জ্ঞানী হওয়া, এটা তো খুব কঠিন কাজ। তো সেই কঠিন কাজ যদি আরিফ মোহাম্মদ খান অর্জন করে থাকেন, নিশ্চয়ই উনি দেখবেন বাংলাদেশের অবস্থা কি, অর্থাৎ বাস্তব অবস্থাটা উনি বুঝতে পারবেন। কিন্তু আপাতত এইরকম হাই প্রোফাইল রাষ্ট্রদূত নিয়োগের আর কোনো সিগনিফিকেন্স নাই। এটা শেখ হাসিনা করেছিলেন। শেখ হাসিনা যে সৈয়দ মোয়াজ্জেম আলী বা তার আগে যাকে রাষ্ট্রদূত করেছিলেন, কি নাম লোকটার, তো নাম এখন মনে আসছে না, এদেরকে উনি মন্ত্রীর মর্যাদা দিয়ে রাষ্ট্রদূত করেছিলেন ভারতে। সুতরাং তখন আপনি এটা ইয়ে করতে পারবেন যে ভারতকে বরঞ্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের করদ রাজ্য হিসাবে বিবেচনা করে অনেক হাই প্রোফাইল রাষ্ট্রদূত সেখানে পাঠিয়েছিলেন। যাই হোক, এগুলো যতটা হাসির মানে আনন্দোচ্ছলে বলছি, বাট জিনিসগুলোর মিনিং কিন্তু এগুলোই। সারা পৃথিবীর কূটনৈতিক ইতিহাস যদি আপনারা পড়ে দেখেন, বা আপনারা যদি কূটনৈতিক নিয়োগগুলোর দিকে খেয়াল রাখেন আর কি। তো সব মিলে যে আরেকটা জিনিস বলে আজকে শেষ করব, সেটা হলো তারেক রহমান বা বিএনপির এই সিদ্ধান্তটাতে আমি আওয়ামী লীগের আজকে একজন সক্রিয় সদস্য হিসাবে যে দিক থেকে খুব পজিটিভলি দেখছি, আওয়ামী লীগের মনস্তাত্ত্বিক জোরের জায়গায় দেখছি, সেটা হলো যে শেখ হাসিনাকে জিয়াউর রহমান বাংলাদেশে নিয়ে এসে বিএনপির উপর আওয়ামী লীগকে বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। এই কথাগুলো বিএনপি বলে বলে অনেক গর্ববোধ করত। আজকে বিএনপির মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে এই তারেক রহমান বা ভবিষ্যতে বিএনপির আর এই ধরনের কথা বলার আর কোনো সুযোগ থাকলো না, যেটা আওয়ামী লীগের রাজনৈতিক একটা বড় বিজয়। এবং তারেক রহমান বা বিএনপি, তারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার একটা সুযোগ গ্রহণ করতে পারতো। এটা বিএনপি থেকে আসার কোনো আশা করা যায় না। আমার বন্ধুরা বা আওয়ামী লীগের লোকজন তো তাই বলেন, কিন্তু হয় কি, আশা করা যায় না, কিন্তু কার কোন সময় কি ঐতিহাসিক দায়িত্ব সেটা তো স্মরণ করিয়ে দেওয়া যায়। তো বিএনপি সেই পথে গেল না। তারেক রহমান গেলেন সেই 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হত্যা করে উনি যেই মানে যেটা করতে চেয়েছিলেন, আজকে তার এটা আরেকটা অ্যাটেম্প্ট আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ধ্বংস করার রাখার চেষ্টা, যার কারণে উনি যাতে
নিরুপদ্রবভাবে সরকার পরিচালনা করতে পারেন। এইসব চিন্তা ভাবনা কাজ করেছে। তো এগুলো তো আসলে এর চেয়ে দীর্ঘ চিন্তা তো ভারতেরও কাজ করে না, মার্কিন যুক্তরাষ্ট্রেরও কাজ করে না। মার্কিন যুক্তরাষ্ট্রেরও যদি সেই ধরনের প্রজ্ঞা থাকতো, তাহলে কি ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে সেটব্যাকের সম্মুখীন হলো সেটা হতো না। আমি আগেও আরেকটা ভিডিওতে বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের যদি তারা মানুষের ফ্রিডম নিয়ে কথা বলে, তারা নিজের দেশের নাগরিককে যেই ফ্রিডম দিয়েছে সেটা যদি অন্যদেরও ফিরিয়ে দিতে চায়, তাহলে তাকে অ্যাটাক করতে হবে জঙ্গিবাদকে। হ্যাঁ, ইরানের শাসক গোষ্ঠী জঙ্গিবাদের দ্বারা আক্রান্ত, তারা জঙ্গি, কিন্তু এই উদ্দেশ্যে না করে সে আরো শ্যালো একটা উদ্দেশ্যে করে যে ইমিডিয়েটলি সম্পদ দখল। মানুষের যদি মহৎ উদ্দেশ্য না থাকে, প্রকৃতি বলুন, সৃষ্টিকর্তা বলুন, আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, তারা কিন্তু বা সেইভাবে সহযোগী হয় না কারো। যার কারণে ভারত এগিয়ে উপরে উঠতে পারে না। মানে যতদূর উপরে ওঠার সুযোগ ছিল ভারত রাষ্ট্রের, মার্কিন যুক্তরাষ্ট্র যত মান মর্যাদা রক্ষা মানে থাকার কথা ছিল বিশ্বের দরবারে, সেটা তার নাই। মার্কিন যুক্তরাষ্ট্র যে একটা সর্বশ্রেষ্ঠ শক্তি হিসাবে পৃথিবীর ইতিহাসে তো সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসাবে নিজেরা প্রতিষ্ঠিত হয়েছিল সময়ে, সেখান থেকে নিচে নেমে যাবে। সব সময় অতি দীর্ঘ মানবিক দিক থেকে এগুতে হয়। পৃথিবীতে মানবতার সবচেয়ে বড় শত্রু জঙ্গিবাদের বিরুদ্ধে নামতে হয়, এবং বিদেশি শক্তির কবজা থেকে বের হয়ে আসতে হলে দেশের মধ্যে দরকার ঐক্য। সেই ঐক্যটা হলো বাংলাদেশের যে আমাদের যে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের যে বিভাজন, সেখানে একটা বৃহত্তর ঐক্য। সেই ঐক্যটা বিএনপি আওয়ামী লীগের মধ্যে হওয়ার পোটেনশিয়ালি চান্স ছিল, যেটা বিএনপি নষ্ট করে ফেললো আজকে। অর্থাৎ বিএনপিকে এখন এটা করার কারণে বিএনপি তো এমনিতে কোনো আদর্শটা রক্ষা করতে পারে নাই। তারা যে আদর্শ বলে এগুলো যুক্তিহীন আদর্শ, অর্থাৎ সুবিধাবাদী তার আদর্শ। বাংলাদেশের মানুষের শিক্ষা দীক্ষার মান একসময় তো থেকে বাড়বে। বর্তমানে তারা যে অর্থনৈতিক সংকটে পড়ছে দীর্ঘমেয়াদী বিএনপি শাসনের মাধ্যমে, যেটা ইউনুসের লুটপাটের মাধ্যমে শুরু হয়ে গেছিল, মানুষ এগুলা ভোগ করবে না? মানুষ যত ভোগ করবে তত তার চিন্তাটাও কিন্তু একটু শানিত হবে। ফলে বিএনপি দীর্ঘমেয়াদে বাংলাদেশের রাজনৈতিক শক্তি হিসাবে সবচেয়ে বেশি হুমকির সম্মুখীন, এবং সাময়িকভাবে, যেটা কোনোভাবেই কাম্য নাই, আওয়ামী লীগ আর জামাতের মধ্যেও কিন্তু ভবিষ্যতে একটা সাময়িক ঐক্য তৈরি হতে পারে, সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। জামাত যেহেতু সবসময় অস্তিত্বের লড়াইয়ে জেতার জন্য চেষ্টা করে, তার যে উপস্থিত মানে বাস্তব ভিত্তিক যে সবসময় বাস্তব ভিত্তিক যে সিদ্ধান্ত সে নিতে পারে, সেগুলো কিন্তু এই সম্ভাবনাটা তৈরি করেছে, যার কারণে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের চেয়ে জামাত বেশি দীর্ঘস্থায়ী হবে। আর আওয়ামী লীগের চেয়ে না, বিএনপির চেয়ে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, বিএনপি দীর্ঘমেয়াদে তার অস্তিত্বটাকে অনেক বেশি হুমকির সম্মুখীন করেছে, যেটা থেকে আসলে আর বিএনপির বের হয়ে আসার কোনো সুযোগ ছিল না। বিএনপির সবচেয়ে বড় সুযোগ ছিল আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধভাবে একটা দ্বিদলীয় ব্যবস্থা আন্তরিকভাবে কায়েম করা, যেটা যে চেষ্টাটা আওয়ামী লীগ করে নাই, কারণ আওয়ামী লীগকে তো বিএনপি ধ্বংস করে দিতে চেয়েছিল। দুটো চেষ্টা ছিল বিএনপির, একটা ছিল যে 2006 সালে ইলেকশন ম্যানিপুলেট করা, আর একটা ছিল যে 2004 সালে আওয়ামী লীগকে 21শে আগস্টে গ্রেনেড মেরে উড়িয়ে দেয়া। তারপরে শেখ হাসিনার তরফ থেকে আর কত উদার্য তারা দেখতে পেত, কিন্তু আওয়ামী লীগ তো বিএনপিকে ওইভাবে ধ্বংস করে ফেলার চেষ্টা করেনি। হ্যাঁ, তাকে মশা মাছি মারার মতো জেলে দিচ্ছে, আটকেছে, কিছু রাজনৈতিকভাবে তারা চেষ্টা করেছে, কিন্তু এবং সবচেয়ে বড় কথা হলো মানুষ কি ভাবে না ভাবে, বাংলাদেশে যত বদমাস টাইপের বুদ্ধিজীবী নামে পরিচিত লোকজন আসে, এরা কি বলে না বলে, এগুলোকে শেখ হাসিনা অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। বিএনপি তো এসবের গুরুত্ব দেওয়ার ধারে না। আর বাংলাদেশে যে এসব বুদ্ধিজীবী হলো, এগুলা যে আসলে কচু পাতার পানি, এগুলার আজকে নীরবতা তো তা প্রমাণ করছে। তো ভবিষ্যতে বিএনপি সত্যিকার অর্থে দীর্ঘমেয়াদী তার রাজনৈতিক অস্তিত্বকে আজকে সবচেয়ে বড় বিপন্ন করলো।
আজকে বিএনপির বন্ধুরা এটা বুঝতে পারবে না, কারণ বিএনপিকে আমি সবসময় আমি তারেক রহমানকে সম্মান করে কথা বলি, খালেদা জিয়াকে সম্মান করে কথা বলি। এগুলো বলি কারণ হলো তাদের জনসমর্থন আছে, যাদের পেছনে জনসমর্থন আছে সেসব মানুষকে তো খুব বেশি আমি অসম্মান করতে যাব না। তো তারপরেও আপনাদের বলে রাখি বিএনপির সদস্যদের যে আপনারা কিন্তু দীর্ঘমেয়াদে আপনাদের রাজনৈতিক অস্তিত্বটাকে সবচেয়ে বড় হুমকির সম্মুখীন করলেন, যেই হুমকিতে জামাতও কিন্তু নাই। আর আওয়ামী লীগের তো চিন্তার কোনোই কারণ নাই। আওয়ামী লীগের নির্লিপ্ততা যা কিছুই হোক, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো মানুষ আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন, সত্যি কথা বলতে কি আজকে দিনে একটা কথা বলি, আমার কাছে যত দিন যাচ্ছে মনে হচ্ছে আমি আওয়ামী লীগের অবশ্যই এখনো জোর দিব যে আওয়ামী লীগকে আরো বেশি প্রজ্ঞার সাথে, আওয়ামী লীগকে আরো বেশি বুদ্ধিবৃত্তিক দিক থেকে এগুতে হবে। আওয়ামী লীগের মানুষ, বিশেষ করে সক্রিয় সদস্যদের এবং নেতা যারা মন্ত্রী হবেন, ভবিষ্যতে রাষ্ট্র চালাবেন, তাদের অনেক বেশি প্রাজ্ঞ হতে হবে, অনেক বেশি শিক্ষিত হতে হবে এবং অনেক বেশি আলোকিত মানুষ হতে হবে। এগুলো সব ঠিক আছে, কিন্তু এই ঠিকের মধ্যেও এই পুরো রাজনৈতিক প্রক্রিয়া যেটা বাংলাদেশে 2024 সাল থেকে আমরা দেখি, উত্থান, তারপরে ইউনূসের শাসন, তারপরে তারেক রহমানের শাসন, তারপরে বাংলাদেশের উপর চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এদের যে ধরনের প্রভাব, এই কঠিন যে আপনার একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা একটা অবস্থায় ভূ রাজনৈতিকভাবে এবং অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশ যাচ্ছে, সেখানে আমি সবচেয়ে আলোকিত, সবচেয়ে উদার, সবচেয়ে প্রজ্ঞাবান মানুষ হিসাবে কিন্তু শেখ হাসিনাকে দেখছি, আর কাউকে না। সেজন্য আজকে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা বোধে বলুন, দায়বদ্ধতার হিসাবে আজকে আমি আওয়ামী লীগে যোগদান করলাম।